Hello, welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I'm going to start The Greenhouse Effect by Carl Dennis. So before going to the text, we'll know something about Carl Dennis and then we will go to the text and know about the form meter and the explanations of the poem. So in this poem, we can see clearly that how Carl Dennis has foreseen an thing that is going to happen in our future. তো কার্ল ডেনিস এখানে এমন একটা জিনিস ফোরসিন করেছে যেটা আমাদের নিয়ার ফিউচারে হতে চলেছে. You may say that it is anyways going to happen because none of the country in the world is taking care of the environment. হ্যাঁ, পৃথিবীর কোনো দেশই এনভায়রনমেন্টের ব্যাপারে কোনো টেক কেয়ার করছে না, and this is very evident that it will be our near future. যে এটাই আমাদের নিয়ার ফিউচার হবে, এটা ভীষণভাবে আমরা এটা পড়লে বুঝতে পারবো. And if you think that yes, the government should take step for the global warming which is responsible for all of these things, then you must know that we all are switching on AC in our house and we are saying that yes, government should take step. We are using private transport method rather than public transport method. Yes, we do have our own cause at the same time. যে public transport method এ প্রচুর time লাগে. There will be lot of time that will be taken in public transport method, but in private transport method we will reach in time and we can do our work. ঠিক আছে, but private transport method যদি ঘরের 5টা লোক যদি 5টা গাড়ি চালায় তো কি হচ্ছে, সেখানে বেশি pollution হচ্ছে rather than using the public transport. So the effect needs to be taken from the initiative to stop the global warming or to reduce the global warming, you may say. So that should be taken from home. হ্যাঁ, এটা আমাদের এখান থেকেই স্টার্ট করা উচিত. ওকে, তো আমরা পোয়েমে যাওয়ার আগে আমরা ফার্স্ট দেখে নিচ্ছি যে পোয়েটের সম্বন্ধে কি, তারপর সামথিং অ্যাবাউট দ্য পোয়েম, দেন উই উইল গো টু দ্য টেক্সট. ওকে, so now we will know about the poet. So Carl Dennis, he was born on September 17, 1939 in St. Louis, Missouri. হ্যাঁ, সেখানে জন্মেছিলেন. ডেনিস ওয়ার্ক ইজ নোন ফর হিজ কোয়াইট ইন্টেলিজেন্স, মেডিটেটিভ বেন্ট অ্যান্ড অনেস্ট এক্সপ্লোরেশন অফ দ্য টাইম অফ ট্রায়ালস অফ সার্টেন সেগমেন্ট অফ দ্য আমেরিকান মিডল ক্লাস. ঠিক আছে, তো বেনেটের যে থিংগুলো সেগুলো কেমন বলো তো? এটা হচ্ছে কোয়াইট ইন্টেলিজেন্স. হ্যাঁ, ইন্টেলিজেন্স এর মধ্যে রয়েছে, বুদ্ধিদীপ্ত রয়েছে, আর কি রয়েছে, মেডিটেটিভ. মেডিটেটিভ মানে হচ্ছে চিন্তাশীল. এই যে আমি বললাম নিয়ার ফিউচারে আমাদের কি কন্ডিশন হবে সেটার উপর বেস করে লিখেছেন, তো এটা হচ্ছে চিন্তাশীল যে ধারাবাহিকতা সেটা. আর কি রয়েছে, অনেস্ট এক্সপ্লোরেশন অফ দ্য টাইমস. এবং কিসের এক্সপ্লোরেশন রয়েছে, সেটা হচ্ছে সার্টেন সেগমেন্ট অফ হচ্ছে আমেরিকান মিডল ক্লাসের. হ্যাঁ, আমেরিকার যে মিডল ক্লাসে তাদের জীবনের যে ট্রায়ালস, তাদের যে সময়, সেই সময়কার কিছু সেগমেন্ট মানে হচ্ছে কিছু ঘটনা প্রবাহ নিয়ে লেখা. ডেনিসের ওয়ার্ক যেটা, সেটা স্ট্যান্ড আউট ফর ইজ কনসিস্টেন্ট অ্যাবিলিটি টু শেপ এভরিডে স্পিচ প্যাটার্নস ইনটু আ ক্যাজুয়ালি রেগুলার পেন্টামিটার লাইন. তো বেশিরভাগ ক্ষেত্রে এনার যে কবিতাগুলো সেগুলো পেন্টামিটার লাইনে লেখা হয়ে থাকে, ক্যাজুয়াল রেগুলার পেন্টামিটার লাইনে লেখা হয়ে থাকে. দেখো, অতটা তোমাদের জানার দরকার নেই পেন্টামিটার কি জিনিস, শুধু জেনে রাখবে যে কবিতার মধ্যে প্রোসোডি মানে হচ্ছে তোমার যে রাইম স্কিমটা থাকে তার একটা ওঠানামা হয়ে থাকে. হ্যাঁ, যেমন হচ্ছে দেখো, এই যে কথাটা গ্র্যাজুয়াল, এটা 3টে ভাগে ভাগ, গ্র্যাজুয়াল. ঠিক আছে, এরকম করে একটা লাইনকে দুটো সিলেবেলে ভাগ করা হয় এবং যতগুলো সিলেবেল হবে তারপর সেটাতে যে স্ট্রেস মানে হচ্ছে আমাদের যে টোন, কোথায় জোর দেওয়া হচ্ছে কোথায় জোর দেওয়া হচ্ছে না, এই হিসাবে ওঠানামা করে, সেই ভাগে সেগুলোকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়. হ্যাঁ, আয়াম্বিক থাকে, তারপরে হচ্ছে ট্রকি থাকে, সেরকম অনেক থাকে, তো ওটা জানার দরকার নেই.
এবার যেটা জানা দরকার, মানে শুনে রাখা দরকার, সেটা হচ্ছে ডেনিস হ্যাজ অলসো পাবলিশড আ বুক অফ ক্রিটিসিজম, পাবলিশ করেছিলেন আ বুক অফ ক্রিটিসিজম, যেটার নাম হচ্ছে পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন। হ্যাঁ, পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, PERSUASION, এটা তিনি পাবলিশ করেছিলেন। সেটা কত সালে? 2001 সালে। তার মানে বুঝতে পারছো ভীষণ ওল্ড পোয়েট নন, তার জন্য তিনি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে বলেছেন। আর এখানে কি ফোকাস করা ছিল? উইথ ইটস ফোকাস অন দ্য রিলেশনশিপ বিটুইন রিডার এবং রাইটার। আর কি করছে? বুক এক্সপ্লোরস করছে ভ্যারিয়াস মেথডস অফ ক্রিয়েটিং দ্য ভয়েস অফ পোয়েম, ইনক্লুডিং দ্য ইউজ অফ আইরনি, মক হিরোইক, মিথ, এই ধরনের বিভিন্ন জিনিস তার মধ্যে রয়েছে। ডেনিসের আর্গুমেন্ট কি ছিল? ফর পোয়েট্রি অ্যাজ ফান্ডামেন্টাল ইজ আ কাইন্ড অফ কমিউনিকেশন ডিপেন্ডেন্ট আপন compelling speaker is augmented by sensitive close readings of range of poems and poets। তো কি বলেছেন এখানে তিনি? সহজ ভাষায় বলতে গেলে যে পোয়েট্রি মেন উদ্দেশ্য হচ্ছে রিডার্সদের সঙ্গে পোয়েট্রির একটা কমিউনিকেশন স্থাপন করা, এবং পোয়েট্রির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা যে ধরনের সেন্সিটিভ রিডিং হচ্ছে বা যে ধরনের রেঞ্জ অফ পোয়েমস, এটা যেন রিডার্সরা ভালো করে যেন বুঝতে পারে। তোমরা এখানটাতে পড়লে দেখবে এই পোয়েমটাতে সেখানে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা ভীষণ সহজ ভাষায় করা হয়েছে, যাতে রিডারের সঙ্গে পোয়েট্রির একটা যোগসূত্র স্থাপিত হয়, এবং যে পোয়েট তিনি যেন রিডারদের মানসিকতা বুঝে, তাদের জীবনটাকে বুঝে, যে আমাদের জীবনের লাইফস্টাইল কেমন, সেই টাইপটাকে বুঝে তিনি যে মেডিটেটিভ বা যে থটফুল পোয়েমটা লিখেছিলেন সেটা আমরা এখানে বুঝতে পারবো। এবার পোয়েমের সম্বন্ধে একটু বলে দিই। এখানে পোয়েমটা কি বলতো? এখানে যে পোয়েমটাতে ইন্ট্রোগেটস করা হয়েছে, বোঝানো হয়েছে, আমাদেরকে এখানে খোঁজা হয়েছে পোয়েমটার মধ্যে, এবং এস্টাবলিশ করা হয়েছে কোন থিমটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন। ঠিক আছে, এই পোয়েমে এনভায়রনমেন্টাল কনসার্ন এটা হচ্ছে মেন থিম। CONCERN, হ্যাঁ এটা। তো এটা হচ্ছে মেন থিম অফ দ্য পোয়েম, এনভায়রনমেন্টাল কনসার্নস। আর কি বলছে? ইট প্রপোজেস হাউ পভার্টি উইল গ্রিপ পিপল ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, এখানে দেখবে বলা হয়েছে যে কিভাবে মানুষ মানে দারিদ্রতায় ডুবে যাবে যখন ক্লাইমেট চেঞ্জ হবে। ডেনিস ক্রিয়েটস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইকোলজিক্যাল ইস্যুস থ্রু দ্য ইমপ্লিমেন্টেশন অফ ভিজুয়াল ইমেজারি and demonstrate how global warming will contribute to the creation। এবার দেখো কি বলেছে এখানে, ডেনিস ক্রিয়েট করেছে কি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে কিসের ওপর? ইকোলজিক্যাল ইস্যু। ইকোলজিক্যাল ইস্যু মানে হচ্ছে আমাদের যে সমস্ত ইকোলজি, যেটা আমাদের বেস করে যেটা রয়েছে, আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে সেই তার উপর বেস করে লেখা হয়েছে। কিসের ওপর কি ইমপ্লিমেন্ট করা হয়েছে? ভিজুয়াল ইমেজারি। আমরা যখন পোয়েমটা পড়বো, পোয়েমের মধ্যে দেখবে ভিজুয়াল ইমেজারি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা পোয়েম আমাদেরকে যখন বোঝাতে যাবে, আমরা যদি সেটা কল্পনাই না করতে পারি তাহলে তো সেটা কোনো অর্থ হয় না। তো এখানে যখন দেখবে আমাদেরকে কিছু জিনিস বোঝাচ্ছে, আমরা দেখবে ভিজুয়ালি সেটাকে আমরা কল্পনা করতে পারছি। এবং কি ডেমনস্ট্রেট করেছে? যে গ্লোবাল ওয়ার্মিং কিভাবে একটা এমন ফিউচার ক্রিয়েট করবে যেখানে মানুষের মধ্যে একটা ব্যাপারটা থাকবে, সেটা হচ্ছে দুঃখজনক একটা ব্যাপার থাকবে, মানুষের মধ্যে সেই পুরনো জিনিস ফিরে আসবে, যেখানে মানুষের জীবনে এত যে লাক্সারি সেই ব্যাপারটা থাকবে না। হ্যাঁ, সেখানে তিনি একটা টার্ম ইউজ করেছেন, ডায়াস্টোপিয়ান। হ্যাঁ, এই ডায়াস্টোপিয়ান কথাটা হচ্ছে মানে ভবিষ্যৎটা ভীষণ আনন্দময় কিছু হবে না। হ্যাঁ, এটা একটা অন্য টার্ম রয়েছে ইউটোপিয়ানের অপোজিট, তোমাদের অত জানার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে এটা মানে হচ্ছে ভবিষ্যৎটা খুব একটা সুখের হবে না। আর কি বলেছেন তিনি? যে it discusses about the effects of nature created by the unmindful activities of human। মানুষের যে আনমাইন্ডফুল অ্যাক্টিভিটি, বিনা চিন্তা করে যে অ্যাক্টিভিটিগুলো মানুষ কন্টিনিউয়াসলি করে চলেছে, সেটা নেচারের ওপর কি প্রভাব ফেলবে। The author in his poem is a very simple manner expresses that we humans are not worried about the issues of climate changes as well as our
unable to understand the severe effects on our planet. এখানে দেখো কি বলেছে, যে অথার আমাদের এখানে ভীষণ সিম্পল ম্যানারে এক্সপ্রেস করেছে যে আমরা মানুষেরা আমরা একেবারেই চিন্তা করছি না যে ক্লাইমেট চেঞ্জের ফলে কি জিনিস হতে পারে আমাদের পৃথিবীতে, এবং আমরা ভীষণ মানে একদমই বোঝার চেষ্টা করছি না যে আমাদের ফিউচারে আমাদের কি হতে চলেছে। এই হোল হিউম্যানিটি যেটা দ্যাট উইল শো দ্য এফেক্ট অ্যান্ড হোল হিউম্যান সিভিলাইজেশন উইল বি ডিস্ট্রয়েড। এই পুরো হিউম্যান সিভিলাইজেশন ডিস্ট্রয়েড হওয়ার ক্ষমতা রাখছে। ঠিক আছে, দ্য অথর রিপিটেডলি সেজ দ্যাট উই হিউম্যানস শুড অ্যাকনলেজ আওয়ার রোল অ্যান্ড স্টার্ট টেকিং কনসিয়াস এফোর্ট টু প্রিভেন্ট দ্য ইনএভিটেবল, যেটা তোমাদেরকে বলছিলাম, ইনএভিটেবল ফিউচার মানে হচ্ছে অসম্ভবভাবী, মানে হচ্ছে যেটা ইন ফিউচারে ঘটবেই ঘটবে। হ্যাঁ, অবশ্যম্ভাবী যে ফিউচারটা সেটার কথাই তিনি বলেছেন। এবং এই যে তোমাদেরকে বললাম যে ঘরে বসে বলা খুব সহজ যে ঠিক আছে এটা করলে এটা হবে, সরকারকে খেয়াল রাখতে হবে, আমরা সরকারের ওপর দায় চাপিয়ে দিয়ে ভীষণ নিশ্চিন্ত যে এখানে গাছ কাটা হচ্ছে তো সরকার টেক কেয়ার করবে। কিন্তু এটাও তো ঠিক যে একটা যদি মানুষের বাড়ির ভিতরে কোনো গাছ কাটা হয়ে থাকে, সে ধরো প্রচুর গাছ লাগিয়েছে, আমরা সেখানে কিছু হস্তক্ষেপ করতে পারি না, কারণ এটা তার প্রপার্টি। বাট আমরা এটাও জানি যে এইভাবে যদি সমস্ত জায়গার গাছ যদি চলে যায় তাহলে গ্রিন হাউস এফেক্ট কী পরিমাণে হবে। এবারে আমি ধর একটা জমি কিনে রেখেছি, সেখানে প্রচুর গাছ লাগানো আছে, যেই গাছগুলো কাটবো অনেক মানুষই অবজেকশন দেবে, বাট আলটিমেটলি কিছু করতে পারবে না, কারণ সেটা তাদের নিজের জমি নয়। তারা অবজেকশন দিচ্ছে তাদের নিজের ভালোর ভেবে, বাট আমাকে তো জমিটা বিক্রি করতে হবে, আমার কাছে তো পয়সা আসবে, আমি গাছ কেটে দিচ্ছি, সেখানে বড় বড় ফ্ল্যাট উঠছে, সেখানে আবার লোকজন এসে থাকছে, কারণ লোকজনেরও থাকার জায়গা দরকার। এবার সব কিছু বিচারে দেখতে গেলে দেখবে যে পপুলেশন একটা হিউজ ইম্প্যাক্ট ফেলছে। আগে যখন এত পপুলেশনের চাপ ছিল না তখন কোনো কিছুরই সেভাবে আমাদের প্রভাব পড়তো না। ধীরে ধীরে যখন পপুলেশনের চাপ পড়ছে তখন মানুষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবার সেইভাবে ধীরে ধীরে সমস্ত আমাদের সিভিলাইজেশন উন্নত হচ্ছে, মানুষের মৃত্যুর হার কমছে, জন্মহার বাড়ছে। তো পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই দেখবে একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং পলিউশনও সেই হারেই বাড়ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি বলতে চেয়েছেন পোয়েট। এবার আমরা দেখব পোয়েমটা কি বলছে। The gradual warming trend will likely to go on. দেখো কি বলছে, যে ধীরে ধীরে যে বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে এই ট্রেন্ডটা, এটা কিন্তু মনে হচ্ছে যেন চলতেই থাকবে। যেটা আমি বললাম যে মানুষ বলে যাবে বাট নিজের কাজে তো করবে না, সেক্ষেত্রে এটা চলতেই থাকবে। And the grain belts begin to slide closer to the poles. গ্রেইন বেল্টস মানে হচ্ছে যে শস্য উৎপাদনকারী যে অঞ্চলগুলো সেগুলো না পোলস দিকে, মানে এদিকে হচ্ছে নর্থ পোল আর এদিকে হচ্ছে সাউথ পোলের দিকে এই যে শস্য উৎপাদনকারী যে অঞ্চলগুলো সেগুলো সরে যাবে। কেন বলছে? কারণ শস্য উৎপাদন কোথায় হয়? যেখানে ওয়ার্ম থাকে, কন্ডিশনটা ওয়ার্ম থাকে, বাট বৃষ্টি পড়ছে, একটা ভীষণ এমনও স্কর্চিং হিট নয় যে মরুভূমির মতো অবস্থা হবে যেখানে শস্য উৎপাদন হবে না, সবটাই ভীষণ সুন্দর সমতাপূর্ণ থাকছে। এবার সেই সময় কি হবে? সেই সময় পোলসগুলো এতটাই গরম হয়ে যাবে, ওর বরফ গলা জলও মানে বরফ গলেগুলো তো জলে পরিণত হয়ে যাবে। তো গ্রেন বেল্টসগুলো যেখানে শস্য উৎপাদন হয়, তো আমাদের এখানকার এই জায়গাগুলো এতটাই বেশি গরম হয়ে যাবে যেখানে প্রপার শস্য উৎপাদন হতে পারবে না, রাদার পোলস এরিয়াগুলোতে মনে হবে যেন ঠিকঠাক ক্লাইমেট। এটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো? সমস্ত জল গলে যখন যাবে তখন পৃথিবীতে ভয়ঙ্কর বন্যা দেখা দেবে। সেখানকার পোলার বিয়ার, পেঙ্গুইনদের কথা, সিলদের কথা, ওয়ালরাসের কথা আমি বাদই দিলাম। হ্যাঁ, সবাই মরলো, ওদের আমি বাদই দিলাম। আমাদের কি হবে? আমাদের এখানে জলে ডুবে যাবে, প্রচণ্ড পরিমাণ জল থাকবে। The plain states will be abundant as giant dust poles. কি বলছে? যে সমস্ত সমভূমি যে স্টেটগুলো থাকবে সেগুলোকে অ্যাবান্ডান্ট মানে তারা পরিত্যক্ত হবে। কেন? তাদের মধ্যে শুধুমাত্র যে ডাস্ট বোলস, যেমন মরুভূমির দেখো কথাটা মনে পড়ছে না, শুধুমাত্র ধুলো উড়বে সেখানে, এতটাই বেশি এখানকার অবস্থা খারাপ হয়ে যাবে যে এটাকে একদম পরিত্যাগ করে যেতে হবে মানুষজনকে, বসবাসের উপযুক্তই নয়। যে জায়গাটা এখন বসবাসের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত সেটা
আগে পরিত্যক্ত হয়ে যাবে, কারণ ভীষণভাবে স্কর্চিং রে হবে। আবার বৃষ্টির ব্যাপারটা কি, সব জায়গায় সমান বৃষ্টিপাত হবে না, এখনো তো হয় না বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের জন্য, বা চিরকালই কোনো সময়ই হয় না, যার জন্য প্রকৃতির মধ্যে ভ্যারাইটি আছে। তো সেই সময় প্রকৃতির এই ভ্যারাইটিটা এত বেশি দেখা দেবে এবং ব্যাপারটা হচ্ছে ভীষণ র্যাপিড দেখা দেবে যে সেটা কোপ আপ করার আমরা কোনো সময়ই পাবো না এবং অ্যাবান্ডান্ট হয়ে যাবে এরিয়াগুলো, পরিত্যাগ করতে হবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। দেখো এখন গ্রেট পাওয়ার্স বলতে আমরা কোনটাকে বুঝি? আমেরিকাকে বুঝি, রাশিয়াকে বুঝি, এগুলো আমাদের প্লেন ল্যান্ডে রয়েছে। সেই সময় গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা, যেটা প্রচণ্ড ঠান্ডার এরিয়া বলে মানুষজন খুবই কম থাকে এবং এগুলোকে সত্যি কথা বলতে এই কান্ট্রিগুলোকে ধর্তব্যের মধ্যেই ধরা হয় না, সেইগুলোই নাকি নতুন গ্রেট পাওয়ার্স হিসাবে দেখা দেবে, তারাই নাকি শক্তিধর কান্ট্রি হিসাবে দেখা দেবে। Even if we play them off against each other for more aid, we will still be poorer than we are now. কথাটা দেখো কি বলছে, বলছে যদি আমরা ওদেরকে একে অপরের এগেনস্টে খেলিয়ে দিই, যে ঠিক আছে তোমরা ভাই নিজেদের মধ্যে ষড়যন্ত্র করো, যুদ্ধ করো, সেখান থেকে আমরা একটু লাভবান হব, আমরা বলবো আমরা এর সঙ্গে দিচ্ছি, তো সেই সঙ্গ দেওয়ার জন্য যদি আমরা তাদের কাছ থেকে একটু বেনিফিট পাই তাহলে আমাদের দেশের একটু উন্নতি হবে। বাট না, সেটাও হবে না। আমরা যতই এডের জন্য, তাদের সাহায্যের জন্য আমরা তাদেরকে একে অপরের এগেনস্টে খেলিয়ে দিই, তার সত্ত্বেও উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। আমাদের অবস্থা কিন্তু এখন আমরা যেটুকু গরিব আছি, যে যেমন গরিব আছে, যার যেমন অবস্থা, সে তার থেকেও খারাপ হবে তার অবস্থা, যার যেমনই অবস্থা আছে এখন। লাইফ উইল বি ডিফারেন্ট, জীবনটা অন্যরকম হবে। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, বলছে গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার মানে হচ্ছে একটা ভালো জমি, একটা ভালো টিল করা মানে হচ্ছে কর্ষণ করা, মানে জমিটাকে কি বলতো, সে লাঙল দিয়ে চষে না, সেটাকে বলা হয়। সেটা গুড, একটা ভালো মানে ফার্মিং ল্যান্ড বলতে পারো, একটা ফার্মিং ল্যান্ড এতটাই প্রিয় হবে দ্যাট সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, যে শহরতলিগুলো, সাবার্বস মানে হচ্ছে শহরতলিগুলো, সেগুলো কি হবে, ফার্মে পরিণত হবে, সেখানে সব ফার্মিং হতে শুরু করবে। দ্য সিটিজ ফিল আপ আগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, এবং সিটিতে যে সমস্ত মানুষগুলো থাকবে তারা এতটাই গরিব হবে যে তাদের নাকি কার অ্যাফোর্ড করার ক্ষমতা থাকবে না, কারণ বিশ্বের উষ্ণায়নের ফলে অবস্থা এমন দাঁড়াবে, এবং আমরা যখন বেসিক থিংসে ফিরে যাব, যখন আর এই সমস্ত এত পলিউশন, এত বিল্ডিং, এত মেনটেনেন্স পসিবল হবে না, কিনা মানুষের কাছে তো সেই জায়গাগুলোই নেই, তাদের নিজেদের জায়গাগুলোই তো আজকে ধুলোর ঝড়ে পরিণত হয়েছে, অ্যাবান্ডন করতে হয়েছে, অন্য জায়গায় যেতে হয়েছে। মানুষের সার্ভাইভাল স্কিলটা অনেক বেশি এখানে দেখাতে হবে, কারণ যেহেতু অল্প জায়গার মধ্যে প্রচুর মানুষজন ঢুকে যাবে, তো তারা কোত্থেকে জিনিস পাবে না, অত অত জিনিস তারা অ্যাকোয়ার করবে কি করে, সব তো অ্যাবান্ডন করতে হয়েছে, সব তো নষ্ট হয়ে গেছে। তো তারা এতটাই গরিব হবে যে ইভেন কার অ্যাফোর্ড করতে পারবে না, সে হেঁটে হেঁটে পদব্রজে যাত্রা। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, এই যে বলছে হেঁটে হেঁটে কাজ করতে যেতে হবে, কিংবা ট্রলি মানে ওটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম, সেখানে মানুষজন ভিড় করে গাদাগাদি করে যাবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইনড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, বলছে আমরা সেই সমস্ত রাস্তা দিয়ে হাঁটবো যেগুলোতে প্র্যাকটিক্যাল নাট ট্রিজে ভর্তি, মানে এখনকার শহরের রাস্তাগুলোকে যে দেশে সুন্দর করা হয় সেখানে চারপাশে দেখবে সুন্দর ফুলের গাছ থাকে, হ্যাঁ ছোট ছোট দেখবে হেজ গাছ থাকে, বা যাই থাকে সেটা সুন্দর দেখতে সুন্দর লাগার জন্য, এজন্য নয় যে সেটা কোনো প্র্যাকটিক্যাল ইউজ আছে। তো সেই সময় মানুষ এত গরিব হবে যে মানুষ সুন্দরতাকে আর কোনো মূল্য দিতে চাইবে না, বেসিক সার্ভাইভাল স্কিলটাই ম্যাটার করবে, এবং রাস্তার দুপাশে নাট ট্রিজে ভরে যাবে, বাদাম গাছে, যেখান থেকে মানুষ অ্যাটলিস্ট খেতে পারবে। নো এলমস নো ওকস, দেখো এলম ট্রি থাকবে না সেখানে, ওক ট্রি থাকবে না। এই যে এলম ট্রিটা না ভীষণ সুন্দর, ওখানে খুব সুন্দরতার প্রতীক হিসাবে ইউজ করা হচ্ছে, মানে বেশ রাজকীয় গাছ আর কি। ওক ট্রিটা শুধুমাত্র সুন্দর তাই বলবো না, ভীষণ মানে কাজেরও গাছটা। আমাদের এখানে যেমন শাল সেগুনে খুব ভালো কাঠ তৈরি হয়, জিনিসপত্র তৈরি হয়, ওখানে ওক গাছে তেমনি খুব খুব মোটা আর বড় গাছ হয়, তো খুব দামি দামি আসবাবপত্র, বেশ টেকসই আসবাবপত্র তৈরি করা হয়। বাট সেই সময় মানুষের তো সেই রকম ঘরই থাকবে না, লোকে তো থাকবে কুড়ে কুড়ে ঘরে, বস্তি ঘরে, তো যে জিনিসপত্র তৈরি করবে, তো ওক গাছের সেরকম কোনো ভ্যালিডিটি তখন থাকবে না।
আর কি আছে, উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। লনের মধ্যে এখন কেউ সবজি গাছ তো এমনি এমনি তুমি রাস্তায় দেখতে পারবে না, সে ফুলের গাছই দেখবে, বা সুন্দর পাতাবাহার কোনো গাছ টাছ দেখবে। সেই সময় না মানুষের মানে সেই সময় লনগুলোতে শুধু সবজি গাছ থাকবে যাতে মানুষ অন্তপক্ষে তুলে খেতে পারে। The tax base will be too small to support the public buildings. আর ট্যাক্স এত অল্প সংখ্যক মানুষজন দেবে যে পাবলিক যে বড় বড় বিল্ডিংস গুলো রয়েছে, সরকারি যে ভবনগুলো রয়েছে সেগুলো আর থাকবে না, সেগুলো মেনটেনেন্স হবে না। সেগুলো মেনটেনেন্স হয় কি করে? যে সমস্ত মানুষরা ট্যাক্স দিচ্ছে, দেখো আমাদের দেশে সবাই ট্যাক্স দেয় না, খুব অল্প সংখ্যক মানুষই ট্যাক্স দিচ্ছে। তো যে সমস্ত মানুষরা ট্যাক্স দিচ্ছে তাদের ট্যাক্সের টাকাতেই তো সেটা মেনটেন হচ্ছে পাবলিক বিল্ডিংগুলো। তো সেই সময় মানুষ এতটাই গরিব হয়ে যাবে, সেই ট্যাক্সের পরিমাণও এতটাই কমবে, এবং যারা ট্যাক্স দিচ্ছে তাদের পরিমাণও এতটাই কমবে, তাদের সংখ্যা এতটাই কমবে যে পাবলিক বিল্ডিংসগুলোকে আর মানে মেনটেন করা যাবে না, তারা থাকবেই না সেই সমস্ত পাবলিক বিল্ডিং। We will have to donate hours after work each week. বলছে প্রত্যেক সপ্তাহে আমাদেরকে শ্রম দান করতে হবে, কারণ সেই শ্রমের জন্য পয়সা পাবো না আমরা, আমাদেরকে শ্রম দান করতে হবে। কেন? আমরা যদি শ্রম না করি তো আমাদের যে নিজেদের জায়গা, নিজেদের দেশ, নিজেদের যে সার্ভাইভালের জন্য যে ল্যান্ড বলতে পারো, কারণ সেই সময় হয়তো মানুষ নিজের দেশেও থাকতে পারলো না, অন্যদিকে সরে যেতে হলো, তো সেটা তো আর টিকবে না। তো আমাদের নিজেদের চারপাশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সেখানে আমরা টাকা পাবো বলে হিসাব করলে চলবে না। মানে যেটা আমরা এখন যদি করি, আমাদের সামান্য বেসিক কিছু কাজ করলে আমরা কিন্তু অনেকটা চেঞ্জ আনতে পারবো সোসাইটিতে, অনেকটা চেঞ্জ আনতে পারবো আমরা এনভায়রনমেন্টে। সেই কাজগুলো আমরা এখন করছি না আমাদের সামান্য লাভের জন্য বা কুড়েমির জন্য, বা আমাদের ব্যাপারটা হেক্টিক হয়ে যাচ্ছে, আরাম করছিলাম, কেন এই সমস্ত কাজ করে আবার পরিশ্রম করা, এইগুলো ভাববো। তখন সেটা আমাদের সারভাইভিংয়ের জন্যই এতটাই ইম্পর্টেন্ট হবে যে আমাদেরকে তখন শ্রম দান করতে হবে। যেটা এখন করলে অনেক কমে হতো, সেটা তখন আমরা করব বাধ্য হয়ে, বাট সিচুয়েশনটাকে ওয়ার্স করে দিয়েই করব। যেমন এখানটা কথা বলি, দেখো এই যে কথাগুলো বলেছি না যে এই নাটস ট্রিজ রাস্তার ধারে ধারে থাকবে, ভেজিটেবলস ক্রাউডিং থাকবে, এটা সত্যি করে এই ব্যাপারটা আমারও মনে হতো ইনফ্যাক্ট, যে রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর গাছ না লাগিয়ে যদি ফলের গাছ লাগানো হতো তো অনেক গরিব মানুষই খেতে পেত। হ্যাঁ, তো ভালো হতো সেই জিনিসটা, যে মানুষ ওখান থেকেই পেরে খেত। আগেকার দিনে দেখবে যখন যখন পপুলেশন কম ছিল, কিন্তু সেই ব্যাপারটা বলছি, পপুলেশন কিন্তু ভীষণ ম্যাটার করে ব্যাপারটাতে। তো দেখবে সেখানে দেখবে বড় বড় যখন বাগান টাগান ছিল জাতের, তো আম টাম হলে দেখবে পাড়া সব ছেলেপুলেরা দেখবে আম ঢিল দিয়ে পারতো, এমনি পারতো, আম পড়তো ঝড়ে, সেগুলো দেখবে খেত। তো এমনি মাঠে ঘাটে যা হতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেখবি মানুষের খেয়ে পেট ভরে যেত। এখনকার দিনে কিন্তু সেটা পসিবল হয় না। হয়তো হ্যাঁ, মানুষ হয়তো কিনে খেতে পারছে, রোজগারপাতি বেড়েছে, কিনে খেতে পারছে, কলকারখানা হয়েছে তার জন্য, কিন্তু যারা সত্যিই গরিব তাদের কিন্তু অবস্থা সত্যি করেই খারাপ, তারা কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছে না। কিনে খাওয়া ছাড়া বা কেউ দান করা ছাড়া এমনি কিন্তু কোনো খাবার পাচ্ছে না। তো রাস্তায় যদি চারপাশে সত্যি যদি কিছু ভেজিটেবল ট্রি লাগানো হয়, হ্যাঁ কিছু ওক গাছ লাগানো হয়, যেগুলো এমনি সরকার থেকে লাগায়, যে জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে যদি এই ধরনের গাছ লাগায়, তো দেখবে মোটামুটিভাবে মানুষ কিন্তু তুলে তুলে খেতে পারবে। তবে হ্যাঁ, মানুষের মধ্যেও ডিফারেন্স আছে, অনেকে মানে এফোর্ড করা সত্ত্বেও হয়তো সেগুলো থেকে তুলে খেয়ে নিল, তো সেটা মেন্টালিটির ওপর ডিপেন্ড করছে। যাই হোক, তো এবার কি বলছে দেখো, এখানে বলছে আমাদেরকে শ্রম দান করতে হবে প্রত্যেক সপ্তাহে, টু রেক দ্য লন অফ দ্য লিবার্টি অ্যান্ড সিটি হল, মানে সরি লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। উনি নিজের দেশকে নিয়ে লিখেছেন যে সিটি হল বা লাইব্রেরিগুলোতে লনটাকে রেক করতে হবে, মানে হচ্ছে দেখবে এক ধরনের কাঁটাওয়ালা দেখবে এক ধরনের লাঠি পাওয়া যায়, যেটাকে দিয়ে লনটাকে আর কি পরিষ্কার করে, পাতা চোতা পড়ে থাকলে অনেক কিছু করে, সেগুলোকে বলছে। তো তোমরা মানে পুরো পৃথিবীর অবস্থা কন্ডিশন করলেও বুঝতে পারবে যে আমাদেরকে নিজেদের এরিয়াতে শ্রম দান করতে হবে। To tuck point the chimney of the federal building if we do not want our place to fall like the temples in Rome. রোমের যেমন টেম্পলসগুলোর পতন হয়েছিল, যদি সেই পতন আমরা না চাই তো আমাদেরকে কিন্তু নিজেদেরই দায়িত্বে
টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ ফেডারেল বিল্ডিং। এই দেখো ফেডারেল বিল্ডিং হয়তো আমাদের তোমরা এখানে পাবে না, ওনাদের দেশে ফেডারেল বিল্ডিং রয়েছে, তো সেইগুলোকে আমাদেরকে কিন্তু মেনটেনেন্স কিন্তু আমাদেরকেই করতে হবে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ারস, মানে কি বলছে যে আমাদের পরিত্যক্ত অবস্থাটা এমনই হবে না যে সেখানে শুধুমাত্র ভেড়া চড়ছে। একটা বাংলা একটা কথা আছে দেখবে, ভিটেতে ঘুঘু চড়া। হ্যাঁ, কথাটা খুব খারাপ হিসাবে বলা হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে তোর বংশে আর কেউ থাকবে না, যে তোর মানে তোর বাড়ি জমি ভিটেতে যে থাকবে পরবর্তীকালে আর কি বাসযোগ্য তোর মানে ফ্যামিলিতে কেউ বেঁচে থাকবে না, তোর ফ্যামিলিটাই শেষ হয়ে যাবে, যে তোর ভিটেতে ঘুঘু চড়বে, মানে কেউ আর থাকবে না তোর বাড়িতে, সেখানে শুধুমাত্র ঘুঘু পাখিরা চড়বে। হ্যাঁ, এটা একটা বাংলায় খুব খারাপ কথা হিসাবে ইউজ করা হয়, বাট এখানে মানেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিপগুলো তোদের লনে মানে আমাদের চারপাশে আমাদের স্কোয়ারগুলোতে গ্রেস করবে যদি না আমরা ব্যবস্থা নিই। তো আমরা নিশ্চয়ই চাইবো না যে ভেড়া চড়ুক আমাদের আশেপাশে, তার মানে হচ্ছে এতটাই পরিত্যক্ত যে সেখানে ভেড়াগুলো এসে তাদের দখল নিয়েছে, তারা খুঁটে খুঁটে খাচ্ছে, কারণ সেখানে আর কোনো মনুষ্য জাতি বসবাস করছেন না। As they grazed in the forum for 1,000 years, তো দেখবে আমাদের যখন ভেড়া যখন অনেক আগে চড়তো সেগুলোকে বলা হতো প্যাস্টোরাল এজ। হ্যাঁ, অত জানার দরকার নেই, জাস্ট শুনে নাও। প্যাস্টোরাল এজে কি হতো, মানুষ বনভূমিতে মানে বনে জঙ্গলে থাকতো সেই সময়ে। তো সেই সময়ে মানুষ এই ভেড়া গরু বা যাই বলো যখন চড়াতো, ছাগল, তো তাদের ওটাই ছিল মেন জীবিকা। তো তারা যেরকম একদম অনেক আগে তারা যেরকম চড়ে বেড়াতো, তো এখনো সেরকম ভাবেই চড়ে বেড়াবে, এখানে মানুষজন থাকবে না। উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, বলছে একটু কষ্ট করে হলেও কান্ট্রিগুলো কিন্তু চলতেই থাকবে। চলতে থাকে মানে কি, কিছু কিছু কান্ট্রি কিন্তু টিকে থাকবে, তারা কিন্তু তাদের জীবনযাত্রাটা এইভাবেই চলতে থাকবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস। হ্যাঁ, কার্থেজের কথা বলছে আমরা যদি আমাদের উঁচু পর্যায়ে মানে আমাদের জীবনযাত্রার যেটা হাই স্টেটাস, সেটা যদি আমরা কার্থেজের কাছে হারিয়ে ফেলি, তো কি হয়েছে। কার্থেজ হচ্ছে একটা জায়গার নাম বলতে পারো, সেখানকার বসবাসকারী মানুষদের কথা বলতে পারো। whose far-flung fleets will be loaded with merchandise cheaper than ours। ওই কার্থেজে দেখবে তাদের কি বলেছে যে তাদের far-flung fleets মানে হচ্ছে বড় বড় জাহাজ, তাদের যে বড় বড় জাহাজগুলো সেগুলো লোডেড থাকবে কিসে, মার্চেন্ডাইজ বলতে নিত্য যে এসেন্সিয়াল বা নন এসেন্সিয়াল যে সমস্ত নিত্য নৈমিত্তিক কাজে ইউজ হয় সেই জিনিসগুলো দিয়ে ভর্তি থাকবে, যেগুলোর রেট হবে আমাদের এখানকার মানে আমরা যে কান্ট্রিগুলোতে বাস করি সেখানকার থেকে কিন্তু চিপার রেটে তাদের কিন্তু সেই সমস্ত মার্চেন্ডাইজগুলো দিয়ে ভর্তি থাকবে তাদের বড় বড় জাহাজ। মানে তারা কিন্তু আমাদের থেকে সেই সময় অনেক বেশি লাভ করছে। হ্যাঁ, আমাদের অবস্থা কিন্তু দেখো পৃথিবীর সমস্ত দেশের তো অবস্থা তো সমান হবে না, কারণ এক একটা দেশ এক এক রকম ভাবে তার জলবায়ু, যেমন গ্রিনল্যান্ডের আন্টার্কটিকা বলছে যে অনেক হাই লেভেলে চলে যাবে, তেমনি কিন্তু কার্থেজের অবস্থাটা আমাদের থেকে কিন্তু বেটার থাকবে। এটা ব্যাপারটা হচ্ছে যে কার্থেজ কি বলতো একটা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন বলা হয়ে থাকে, সেটা হচ্ছে নর্থ আফ্রিকার স্টেটে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন যেটা হচ্ছে নর্থ আফ্রিকাতে ছিল। তো সেটার তুলনা করা হয়েছে যে বহু পুরনো যুগকার একটা ঘটনা টেনে এনে তার তুলনা করা হয়েছে যে ওদের যেমন ছিল তেমনি আমাদের অবস্থা হবে, যে আমরা সেই মধ্যযুগীয় পুরনো যুগীয় যে সমস্ত মানুষজন ছিল তাদের কাছে যেন আমরা হেরে যাচ্ছি। We will be glad to watch from the beach as the lights from Korean armadas pass. এবার দেখো এই তার আগে বলে দিই এই কার্থেজ যেটা এটার কথা বলে দিই, এখানে হচ্ছে এখন টিউনিস গভর্নমেন্টের আন্ডারে এটা এখন একটা সাবাব হিসাবে পরিণত হয়েছে, মানে
ছোট জায়গা, যার এককালে ছিল বিশাল মূল্য, সেটা এখন একটা শহরতলি হিসাবে পরিণত হয়েছে। এটা একটা মডার্ন টাউন অফ কার্থেজ এখন পরিণত হয়েছে, মানে যেটা এককালে ছিল বিশাল সেটা এখন ছোট অবস্থায় পরিণত হয়েছে। তো বলছি সেই ছোট জায়গাটাও এখন সেই ছোট কার্থেজ সে আগেকার যুগের বিশাল কার্থেজের রূপ নিয়ে বা আমাদের কাছে ধরা দেবে। মানে কতটা অবনতি হয়েছে ভাবো, যে ছোট ছোট জায়গাগুলো আগেকার যুগে যখন তাদের গ্লোরি ছিল সেই সময়কার হয়ে ধরা দিচ্ছে এখনকার যুগে, সেটাই বলেছে। হ্যাঁ, নেক্সট কি বলছে যে উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ, আমরা দেখতে পাবো এবং আমরা খুশি হব। কি দেখতে পাবো? আমাদের বিচ থেকে যে কোরিয়ান আর্মাডা পাস করে যাচ্ছে। কোরিয়ানদেরকে আর্মাডা বলা হচ্ছে। আর্মাডা মানে সেই সময়কার বিশাল সজ্জিত মানে ফ্লিটকে বলা হতো আর্মাডা, বুঝেছো তো? বিশাল বড় বড় শিপ, সজ্জিত শিপকে বলা হতো আর্মাডা। স্প্যানিশ আর্মাডার একটা বিখ্যাত রেফারেন্স তোমরা দেখতে নিতে পারো, নেটে রয়েছে, দেখবে স্প্যানিশ আর্মাডা বলে। তো সেগুলোকে বলা হতো আর্মাডা। তো এগুলোকে এখন সেই জাহাজগুলোকে যেন বলা হচ্ছে আর্মাডা হিসাবে তুলনা করা হচ্ছে। সেই দেখবে 1558-এর যুদ্ধতে হয়েছিল স্প্যানিশ আর্মাডা, তো দেখবে নেটে দেখে নেবে। তো দেখবে সেই সময়কার যেন গ্লোরির মতো যেন দেখাচ্ছে, যে আমরা কোরিয়ান যে জাহাজ সেইগুলোকে আমাদের আর্মাডা বলে মনে হচ্ছে এরকম। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেই সময় কোরিয়া বিশাল শক্তিশালী হবে এবং চারিদিকে, ওয়ার্ল্ডের চারিদিকে তারা পেট্রোলিং করে বেড়াবে, ঘুরে বেড়াবে, নজরদারি করে বেড়াবে। লেট দেম লিভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, উই উইল সে টু আওয়ারসেলফ অ্যাজ উই বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। আমরা তখন কি বলবো? ঠিক আছে ঠিক আছে, পৃথিবীতে আর কদিনই বা আছে, তারা তাদের সময় এনজয় করুক এবং আমরা আমাদের বিচে চালানো ছোট্ট একটা বাদ্যযন্ত্রে বাজা গানে আমরা নিজেদেরকে সোয়ে মানে দুলে দুলে আমরা নাচবো। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, এবং আর্কটিকে যে কতখানি টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে এবং পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং যে চলতেই আছে, সেটাকে আমরা সম্পূর্ণ ইগনোরই করব। হ্যাঁ, মানে সেই সময়তেও চেতনা আর কি হবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার আমরা দেখি এক্সারসাইজ কি বলছে। হোয়াট ইভেন্টস উইল সাপোজলি টেক প্লেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ডস লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, হাউ উইল ইট এফেক্ট দ্য পাবলিক, মেনশন এনি 4 ইভেন্টস। ঠিক আছে, এই যে গুলো আছে কোয়েশ্চেনগুলো একটু বলতে টাইম লাগবে, তো দ্যাট আই উইল ডু ইন মাই নেক্সট ক্লাস। আই উইল টেক আ শর্ট ক্লাস ফর দ্যাট অ্যান্ড আই উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন for the same. Okay, so till then stay with Haldari Academy. Have a nice day.